বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল এই পরশুদিনের ভাষণ দেওয়ার আগে, মানে তৎপরতা গুলা করার আগে 2 দিন ধরে আরেকটা তৎপরতা করতেছে না, আমরা কেউ খেয়াল করিনি এই তৎপরতার মানে কি। তিনি হঠাৎ করে বলা শুরু করলেন, দেশ অনেককে বেড়ে গেছে। কি কারণ? এত অনেককে উনি কোথায় দেখলেন? আর অনেককে ভরে গেছে এটা বললে তো ওনার ক্ষতি হইতে পারে, এটা বলতেছেন কেন? এইটা টের পেলাম আমরা গত পরশুদিন। তিনি সোজা ইউনূসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে 3টা বড় বড় নেতা নিয়ে গিয়ে, একদিকে সালাউদ্দিন, আরেকদিকে ম্যান্ডেটের প্রতীক হামিদ খসরু, এই 3জনকে সাথে নিয়ে, মানে 2জনকে সাথে নিয়ে তিনি ইউনূসের সাথে দেখা করে আসলেন। দেখা করে অভিযোগ দিলেন যে আপনার উপদেষ্টাদের মধ্যে অনেকে দলীয় লোক আছে, দলীয় লোক রেখে ইলেকশন হবে না, তাদেরকে অপসারণ করতে হবে। বোকার মতন বলেই বসলেন আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের রোল নিতে হবে। ভাই, এখনো পর্যন্ত কনস্টিটিউশনের তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নাই। এটা হাসিনা বাতিল করে দিয়েছে, ওই অবস্থাতেই আছে। বাতিলটাকেও বাতিল করেছে, কিন্তু পুরানটা চালু হয়নি এখনো। যদিও এখনো গতকালকে থেকে, মানে গতকালকে থেকে আবার কোর্টে বিষয়টা উঠেছে যে তত্ত্বাবধায়ক বলে কোনো ব্যবস্থা আবার ফেরত আনা যায় কিনা, না হাসিনারটা না, কিন্তু নতুন করে আনা যায় কিনা, এটা নিয়ে একটা আলোচনা চলতেছে আদালতে, একটা পিটিশন চলতেছে, পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, কিন্তু এটা এখনো শেষ হয় নাই। আর ওর ভিতরে একটা বড় প্রশ্ন রয়ে গেছে যে প্রধান বিচারপতি প্রশ্নটা তুলেছেন যে এই যে আপনারা আবার তত্ত্বাবধায়ক বলতেছেন, এখন আমরা যদি এটা তত্ত্বাবধায়ক করি, এটা কি ইউনূস সরকারের উপর প্রযোজ্য হবে, মানে এবারের ইলেকশনটার উপর প্রযোজ্য হবে? সেক্ষেত্রে অনেক বক্তা বলেছে যে না, এটার উপর না, পরবর্তী ইলেকশনের উপর। এনিওয়ে, সার কথা ছিল যে ইউনূস সরকারের উপদেষ্টাদের ভিতরে দলীয় লোক আছে। বিএনপি বুঝে নাই যে এই যে কথাটা উস্কাইলো, পরিণতি কি হবে। পরিণতি যা হওয়ার তাই হলো। পরের দিনই দরখাস্ত এনসিপি আর জামাতের, তারা দেখা করবে ইউনূস সাহেবের সাথে। ইউনূস সাহেব দেখা করার কে কাকে কখন এই মেলা উল্টাপাল্টা করে শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এনসিপি তুমি আগে আসো, পরে আমি জামাতের সাথে কথা বলবানি বললে কালকে এটা হয়েছে। তাদের একই কথা, দলীয় লোক আছে, বাগাইতে হবে, নিরপেক্ষ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার এর মতন নিরপেক্ষ করতে হবে। কিন্তু কেউ জানে না তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নাই সমাজে, কনস্টিটিউশনে কিছু নাই। ফলে তত্ত্বাবধায়ক সরকার বলে দাবি করলে তা হবে না। তখন বলতে চাইছে তত্ত্বাবধায়ক সরকারের মতন আচরণ করতে হবে, নিরপেক্ষ সরকারের মতন আচরণ করতে। তার মানে এই গত 1.5 বছর হিসেবে নিরপেক্ষ ছিল না। নাইদ, এনসিপি নাইদ সেটা ভালো প্রশ্ন করছে যে এই গভর্নমেন্টের ভিতরে এখনো কি বিএনপি লোক না, আমলারা নাই, আছে কিনা উত্তর দেন। অ্যাটর্নি জেনারেল নেই, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নাই, আওয়ামী লীগের ভাইস চ্যান্সেলর উল্টা পালায় দেওয়ার পরে দল করেছে ওই জায়গাগুলোকে। যেসব বিচারপতি হাসিনার আমলে ছিল, এগুলোকে বাদ দেওয়ার পরে সেখানে প্রবেশ করেছে কারা? নাই, এই প্রশ্ন তুলেছে। সার কথা হচ্ছে 3টা দলই একই প্রশ্ন করতেছে একে অপরের বিরুদ্ধে, আর দাবি করছে একটা নিরপেক্ষ সরকারের। ইউনূস সাহেব বেচারা হয়ে গেছে, বেচারা হয়ে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি নিজে হাতে সব করবো, আমরা ওই আর মকলেসের হাত দিয়ে সব অদল বদল পদায়ন এসব কোনো নিজে হাতে করবো, বুঝছো? এগুলো ছাড়া কি বলবেন উনি? এগুলো কোনো মতে বলছে আর কি, প্রথম আলো কম যায় না, এই সুযোগে সে একটা পিঞ্চ মেরে দিচ্ছে। না আসলে প্রথমে থেকে এই প্রসঙ্গটা যা আমি বলছি আপনাদেরকে, যে এটা বোধহয় সিম্পলি ইউনূস সাহেবের সাথে 3টা দলের দেখা করা আর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলা যে ইউনূস সরকারকে নিরপেক্ষ হইতে হবে। না, প্রসঙ্গটা অনেক বড়, অনেক গভীর। আমি আস্তে আস্তে আপনাদেরকে সেদিকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ঝগড়াটা চলতেছে, ঝগড়াটা না, আগামীতে যা করবে মোটা দাগের ভাগ দেখা যাচ্ছে। তার এক ভাগে বিএনপি পিছনে আছে ইন্ডিয়া, আর আরেক ভাগে আছে অন্তত এনসিপি আর জামাত ইসলাম বা অন্যান্য দলও আছে, ইসলামী দল থাকবে বলে আমার ধারণা। ফলে বাকিরা আর কি বলতে পারি না। পারপাসটা কি? পারপাসটা হলো উল্টা, সরকারের নিরপেক্ষতা না, সরকারকে ইনফ্লুয়েন্স করা যাতে ওটা আমার পক্ষে কাজ করে। এই যে দেখেন না, অলরেডি বিএনপির স্টাইলটা দেখেন, তারেক জিয়ার স্টাইল,
মাস্টারদের দখল করে। আজকাল নতুন মাস্টার একটা শুরু হয়েছে, যেখানে দেখবেন যে জাতীয়বাদী মাস্টার লেখা আছে, তাহলে বুঝে এইটা হচ্ছে বিএনপির কাজ। জাতীয়তাবাদী মাস্টার ফোরাম, শিক্ষক ফোরাম। তো এটা আমি ভাবছিলাম আগে যে এটা বোধহয় খালি ইউনিভার্সিটির সংসদগুলোর জন্য হচ্ছে, না, প্রাইমারি স্কুলের টিচারদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এর ভিতরে আবার যেগুলো এমপিও ভুক্ত সেগুলো তো এসে একবার মিছিল করে গেছে, না এমপিও যারা ভুক্ত হয় নাই তারা একবার মিছিল টিছিল করে গেছে, তারা গিয়ে ডাইরেক্ট বক্তৃতা দিচ্ছে তাদেরকে অনলাইনে। আর এখন 7 দিন ধরে প্রায় থেকে গতকালকে 15% বারে নিশ্চিত করে তারা গেছে। আর সবসময় তাদের পাশে ছিল বিএনপির কোন একটা নেতা, হয় অ্যানি নাহলে অন্য কোনো একটা বড় সমতুল্য বড় নেতা। বোঝাতে চাচ্ছিল যে এই যে দেখছেন না মাস্টাররা, এরা কিন্তু আমাদের, বুঝছে না? মানেটা কি? মানে হলো যে এই মাস্টাররাই তো ইলেকশনের সময় মুড়ি বই নিয়ে বসে থাকবে, ব্যালট পেপার ছিঁড়ে আপনার হাতে দিবে, কোন বাক্সে কিভাবে ঢুকাইতে হবে এগুলা কন্ডাক্ট করবে, এগুলো তো ওই মাস্টাররাই করবে। কোন মাস্টাররা? যে স্কুলে সাধারণত ভোট হবে, তো স্কুলে আমার তো আর আলাদা আলাদা কোনো প্রতিষ্ঠান তো আর নাই, ভোটটা কোন 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 প্রতিষ্ঠানে হবে, তো স্কুলগুলাকে ভাড়া করতে হবে, বা সাময়িক ইলেকশনের দিন ছুটি থাকে, ফলে ইলেকশন দিন স্কুলগুলাকে ব্যবহার করা হবে, ইউজুয়ালি তাই হয়। সো যে স্কুলে করা হয় সেই স্কুলে কিছু মাস্টার কেনা হবে ওই সূত্রে। তাহলে এই মাস্টার দিকে যদি আমি দলীয় মাস্টার বানাই তাহলে মেলা কাজ। এই হচ্ছে বিএনপি ফর্মুলা। সো অলরেডি জাতীয়তাবাদী মাস্টার ফোরাম বানানো শুরু হয়ে গেছে। ফলে বুঝতে পারতেছেন এরাই আবার ইউনূস সাহেবের কাছে গিয়ে বলতে আছে সবকিছু কিন্তু নিরপেক্ষ হইতে হবে, বুঝছেন? তাহলে কি বুঝলেন? নিরপেক্ষতার মানে হলো ইউনূস সরকার যেন আমার পক্ষে থাকে, এটা হলো নিরপেক্ষতা। ফলে এই 3টা দলের মধ্যে পাল্টাপাল্টি ঝগড়াটা শুরু হয়েছে। ওকে, এখন আসল জায়গায় আসি নাই, কিন্তু ঝগড়া আলটিমেটলি কোথায় যাবে? জামাতের অভিযোগটা বেশ কঠিন এইসব জায়গায়, ইউনূস সাহেবের জায়গাটা করে বলছে 70-80 ভাগ প্রশাসনে সিনিয়র এমপ্লয়িগুলা, সচিব জাতীয়, তারা একটি বিশেষ দলের পক্ষে চলে গেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটা দলের প্রতি অনুগত এই কর্মকর্তাদের সরাইতে হবে। কাইসি কাম। ইউনূস সাহেব কেমনে কি করবেন আল্লাহ জানে। এনিওয়ে, তাহলে এগুলা কিসের লক্ষণ সেদিকে নিয়ে যায় আপনাদেরকে। এখন আসল জায়গাটা আমরা এখন ক্রমশ এর ভিতরে ঢুকতেছি, রিয়েল ঝগড়াটার জায়গায় ঢুকবো এখন আমরা। আসলে এগুলো কিসের লক্ষণ ঝপ করে বলে ফেললে আপনারা চমকে উঠতে পারেন, কিন্তু ঘটনাটা তাই। এটা হলো আসলে গণভোট নিয়ে ঝগড়া, তারই আলামত দেখতে পাচ্ছেন আপনারা। নিরপেক্ষ 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 বলে ওকে নিরপেক্ষ হইতে বলতেছে, ইউনূসকে নিরপেক্ষ হইতে বলতেছে। কেন? গণভোটের সাথে এর কি সম্পর্ক? প্রথম কথা হলো গণভোট কখন হবে তাই নিয়ে একটা মারাত্মক বিরোধ আছে। মেরপিদ তো গণভোট শুনতেই পায় না, শব্দটা শুনলে তার গা জ্বলে ওঠে। শেষের দিকে রাজি হয়েছে কৌশলগত কারণ, যেদিন তারা ক্যান্টনমেন্টে হাঁটছে এর পরের দিন এসে দৌড়ে এসে বলছে না 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 গণভোটে আমরা রাজি। কিন্তু ওই যে আবার সে কিন্তু গণভোটটা হইতে হবে ইলেকশনের দিন, মানে জাতীয় সংসদের নির্বাচন যখন হবে ওই একই দিনে আলাদা ব্যালটে গণভোটটা হবে, আগে হইতে পারবে না। এটা হচ্ছে তাদের ছাড়, কতটুকুতে রাজি তারা। আর এ পাল্টা জামাত ইসলাম এখন স্পষ্ট করে, সাথে এনসিপি তো আছেই, না একসাথে বলছে না, আলাদাই বলছে গণভোটটা আগামী মাসে হতে হবে, নভেম্বরে। জামাত আরো এক কাটে আগে গিয়ে বলতেছে নভেম্বরের কবে করবেন গণভোট, সেটা এই মাসের অক্টোবরে 27 তারিখের মধ্যে করে জানাইতে হবে আমাদেরকে। প্রথমে বলেছি একটা সংঘাত বাঁধতে যাচ্ছে, গণভোটটা কবে হবে। বিএনপি বলে ওটা জাতীয় ইলেকশনের সাথে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। আর অন্য সব দলগুলোই প্রায় বলতেছে যে এটা এখনই যত তাড়াতাড়ি সম্ভব। জামাত ইসলাম স্পেসিফিক্যালি বলতেছে এটা নভেম্বরের মধ্যে শেষ হতে হবে, 27 তারিখের মধ্যে তার ডেটও ঘোষণা করার দাবি জানিয়েছে তারা। এইটাই একটা বড় বিতর্কের পয়েন্ট হবে। বিএনপি কি বলবে আমি জানি না। একদিন একসাথে করা একটা যুক্তি তারা দিচ্ছিল, দুর্বল যুক্তি। আর দিলে দেখেন খরচ বাড়বে না, এক খরচেও দিতে হয়ে যাবে, মানে এক রান্নায় 2 মেহমানকে খাওয়ানো হয়ে যাবে, অনেক লাভ হবে না গৃহস্থের, এনে ওটা যুক্তি দিচ্ছে। কিন্তু এখন কি বলবে আমি জানি না। অ্যাকচুয়ালি কেন বিএনপি গণভোটটাই চায় নাই, বিএনপি আসলে লুকিয়ে রেখেছে
তার হাতের মুঠোয় পুরো ক্ষমতাটা নিতে চায়। না, এটা ক্ষমতা না, মানে আর একটা শব্দ ইউজ করি আমরা, ব্ল্যাকমেইল। আপনার কোনো একটা দুর্বলতা আছে, আমি সেই দুর্বলতাটা জেনে এবারে বলতেছি আমার কথা শোনো, নাহলে কিন্তু এটা ফাঁস করে দেবে, পাবলিক কেলেঙ্কারি হয়ে যাবে। এই টাইপের এগুলোকে আমরা বলি ব্ল্যাকমেইলিং। এটা ইন্ডিয়া র খুব ভালো পারে, এটা ব্ল্যাকমেইলিং এর প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায় আছে। এরাই বিএনপি কে ব্ল্যাকমেইলিং শিখাইছে। তারা গণভোটটাকে দূরে রাখতে চায় প্রথমত, না চায়, গণভোট চায়ই না। সব যা কিছু আছে সব হবে ইলেকশনের পর। কেন? তাদের অনুমান যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা, জাতীয় সংসদ ইলেকশনে বিএনপিতে সংখ্যাগরিষ্ঠ পাবে, তাহলে বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, এইবার তারপরে যদি সবকিছুকে সে পাশ করে অনুমোদন দেয়, এই যে জুলাই সনদ থেকে শুরু করে যা যা কিছু আলোচনা হচ্ছে সব কিছু ইলেকশনের পরে, আগে কিছুই করা যাবে না। কি লাভ তাতে? এই যে যেহেতু এই সনদ ফনদ যা কিছু করবে প্লাস 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 ইনু সাহেব যে 1.5 বছর ধরে ক্ষমতা আছে, এইটার বৈধতা কই? এই ধরনের প্রশ্ন তুলবে তারা, প্রশ্ন তুলে বেকায়দায় ফেলবে। আর এইবার হাত পোস্টাবে আর বলবে আমাদেরকে জিতান, ইলেকশনে যেন আমরা জিতে, বুঝছেন? এটা নজর রাখবেন। এটা নিশ্চয় যদি করেন তাহলে আপনাকে মাফ করে দিব, আর যদি না করেন তাহলে অবৈধ ক্ষমতা দখলের অভিযোগ আনবো সংসদে এবং আপনার বিরুদ্ধে এটা নিয়ে মামলা হবে। এটিকে বলছে ব্ল্যাকমেইলিং। বিএনপি এবং তার পিছনে থাকা ইন্ডিয়ানরা চায় এই ব্ল্যাকমেইলিং এর ক্ষমতাটা। এই কারণেই তারা এর আগে কোনো ধরনের গণভোট দিতে চায় না। শুধু তাই না, গণভোট হতে এই যে রাজি হয়েছে যখন, তখনও যারা কিন্তু দিছে, এটা কম কম করে বলে, বাইরে খুব একটা বলে না। সেটা হলো যে গণভোটেও যদি যা কিছু পাশ হবে না, এটা পাশ হলে এইটাই আইন, মানে এইটাই সংবিধানের অংশ হয়ে যাবে না, এটা হতে পারবে না। ওটাকে আবার জাতীয় সংসদে নিজে পাশ করাইতে হবে। দেখেন, এবার বুঝতে পারছেন সবকিছুকে জাতীয় সংসদে কেন পাশ করাইতে হবে? তার অনুমান যে তারা সংখ্যাগরিষ্ঠিত হচ্ছে, তো জাতীয় সংসদে পাশ করে দেখলে তাদের সংখ্যাগরিষ্ঠিত সদস্যদের, সংসদ সদস্যদের সমর্থন ছাড়া তো এটা পাশ হবে না। এই জন্য সবকিছুকে যা তাদের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের ইচ্ছার অধীনে আনতে চায়, সেটা ইলেকশনই হোক, মানে সংস্কারই হোক, কি ইউনূস সাহেবের ক্ষমতা দখল হোক, 1.5 বছর ক্ষমতা কেমন ছিল এসবের হোক, এই সেম ফর্মুলায় হাসিনা 111 সরকারের সময় মইনুলকে ব্ল্যাকমেইল করেছিল এবং এইটার মাঝখানে মধ্যস্থতা করে দিয়েছিল, মানে ডিলের বিচারক ছিল আসলে প্রণব মুখার্জি। এবং সেটা উনি বীরত্বের সাথে তার বইয়ে উল্লেখ করে দিয়ে গেছে। উনি যে নেগোসিয়েটর ছিলেন সেটা তিনি নিজেই প্রকাশ্যে তার বইয়ে ডেজ অফ মেমোয়ার্স, মানে স্মৃতির দিনগুলো, এই বলে তার একটা বই আছে, সেই বইয়ের মধ্যে এটা ছাপিয়ে দিচ্ছে, নিজেই স্বীকার করতেছে। সো বিএনপি হইতে চায় সেই জুটি ধরে রাখা হাসিনা, যে মইনুলকে অবৈধ ক্ষমতা দখলের ভয় দেখিয়ে তাকে নির্বাচিত করতে বাধ্য করেছিল। এনিওয়ে, তাহলে দাঁড়াচ্ছে হলে এই জন্য গণভোটটাকে, সে গণভোট তাহলে হয়ে গেল, গণভোট যদি আগে হয়ে যায় এক প্রবলেম, 2 গণভোট আগে হয়ে গেল আরেক বিপদ। ধরেন গণভোটে বিপুল ভোটে গণভোটটা ইস্যুটা ধরেন 80% ভোট দিয়েছে, মানে হলো যেহেতু বিএনপি নিজেকে প্রকাশই করে দিচ্ছে সে গণভোটের বিরুদ্ধে, তাহলে 80%, 70%, মোর দেন 50% ভোট হওয়া মানেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মেজরিটি পাচ্ছে না। এটা প্রকাশ হয়ে পড়বে। এটা প্রকাশ হয়ে পড়লে এইটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে ফেব্রুয়ারির হবু, যদি হয় আর কি, সেই সংসদ ইলেকশন। এইটার ভয়ে বিএনপি ভীত, ফলে সে গণভোট হতে দেবে না আগে। এই জন্যই বলছি যে গণভোটের ইস্যুটা হবে সবচেয়ে বিতর্কিত ইস্যু, যা এখন থেকে এই মাসের শেষ থেকে আগামী মাস জুড়ে প্রচন্ড একটা বিতর্ক বললে বোধহয় একটু মোড়ক দিয়ে বলা উচিত ফাটাফাটি, মূল ফাটাফাটির ইস্যু হবে এটা। হয় আপনি বাঁচবেন, নাহলে আমি আর বাঁচবো, এরকম ধরনের একটা অবস্থায় যাবে এটা। তাহলে সোজা কথা হচ্ছে বিএনপি ধরে নিচ্ছে যে আগামী দিনে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে
অর্থাৎ তাদের হাতে সবকিছুকে নিয়ে আসতে হবে এবং তারা এবার ব্ল্যাকমেইল করবে। তখন না, এখনই, যেহেতু এইটা তারা নিশ্চিত করে নিতে চায়, এই জন্য আগে গণভোট তারা হতে দিতে চায় না। এটাই বারে বলে আসছে, গণভোট তো চাই না এতদিন, এখন বলতেছে একটু প্রায়, আচ্ছা ঠিক আছে গণভোট হইতে পারে, কিন্তু জাতীয় সংসদে ইলেকশন যেদিন হবে ফেব্রুয়ারি মাসে, ওই সাথে হবে, আগে হইতে পারবে না। ফলে বুঝতে পারছেন কেন এই ধরনের দাবি দিচ্ছে। অর্থাৎ এই বুদ্ধিটা কমপ্লিটলি ইন্ডিয়ানদের বুদ্ধি। এইটাই সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির নামে ইউনূস সাহেবের সামনে হাজির হয়েছে, কথা না? এইটা যদি তারা করে ফেলতে পারে তাহলে আর পাইকে। হাসিনা আমলে 15 বছর ছিল, এখন নয়া হাসিনা দিয়ে নয়া 15 বছরও ইন্ডিয়া চালিয়ে দিতে পারবে। এই জন্য বলছি মূল লড়াইটা শুরু হবে এখান থেকে। সালাউদ্দিন আর ইন্ডিয়া ওত পেতে আছে ইউনূসকে কি করে ব্ল্যাকমেল করবে। তারা এই ভয় দেখানোর ক্ষমতাটা চায়, এই জন্য গণভোট চায় না। গণভোট তাদের কাছে একটা হারাম শব্দ। এখন এই হারাম শব্দটা তারা এই মাস যে কটা দিন আছে প্লাস আগামী মাসে কি করে পার করবে আমরা জানি না। ফলে এটাকে কেন্দ্র করি একটা দাঙ্গা বাঁধবে। আমি দাঙ্গা শব্দটাই উচ্চারণ করছি, কোন রাগঢাক করে বলছি না। তাহলে ইউনূস সাহেবকে যদি সকল অবৈধ ক্ষমতা দখলের ফাঁদ থেকে বেরোতে হয়, মিথ্যা অভিযোগ থেকে বেরোতে হয়, তাহলে ওকে বিএনপিকে জিতে আনতে হবে। অবস্থাটা এরকম হয়ে আছে। তাহলে এখান থেকে বেরোনোর পথ কি? আমি 2-3 দিন আগে আরেকটা ভিডিও করেছি, অনেকে এটা খুব আগ্রহ দেখেছে। এই ভিডিওতে আমি ওখানকার সার কথাটা কার্ডের মতন করে দিয়ে দিব আপনাদের যদি মনে থাকে। সেই বিষয়টা হলো জুলাই সনদ, অর্থাৎ এনিথিং যেটা রিফর্ম করবে এই গভর্নমেন্ট, সেইটা বাস্তবায়নের আদেশের ভিত্তিতে কি হবে, ক্ষমতার উৎস কে হবে, এই নিয়ে আসলে একটা ওই ভিডিওটা করেছিলাম। ক্ষমতার উৎস কি? কারো ব্ল্যাকমেলিং এর হাতে পড়া ক্ষমতার উৎস হতেই পারে না। তাহলে ক্ষমতার উৎস কি, হচ্ছে প্রশ্ন। সেখানে আমি পরিষ্কার করে বলেছিলাম যে কোনো ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ সর্বময় ক্ষমতার উৎস, সর্বময়। জনগণের ক্ষমতার বাইরে আর কারো কোনো ক্ষমতা থাকতে পারে না। পুরনো যে কোনো ক্ষমতাকে সে যে মুছে সাফা করে দিতে পারে। আর কোন জনগণ? জনগণ যখন রাস্তায় বেরিয়ে আসে, এটা হচ্ছে একদম নগদ লাইভ জনগণ। কনস্টিটিউশন লিখে রাখা জনগণের ক্ষমতা অত দূর না, লাইভ জীবন্ত দেখা যাচ্ছে। জনগণ নিজের রাস্তায় নেমে আসছে নিজের ক্ষমতা নিজের হাতে ফেরত নেওয়ার জন্য, এবং নিজের হাতে নিয়ে এবার সেই দাবি তুলতেছে। সেইটাই হলো গণ-অভ্যুত্থান। এটাই আমাদের জুলাই গণ-অভ্যুত্থান। তাহলে জুলাই গণ-অভ্যুত্থান হলো সব ক্ষমতার উৎস। হলে আগের কোন কনস্টিটিউশনে যদি থেকে থাকে তারও উপরের উৎস হলো ক্ষমতার উৎস হলো জুলাই গণ-অভ্যুত্থানের গণক্ষমতা। সো জুলাই গণক্ষমতার উৎস, এর ভিত্তিতে এর উপরে এর নামে একটা আদেশ জারি হতে হবে, সেটারই গণভোট হবে। তাহলে যখন আপনি ক্ষমতার উৎসকে স্পষ্ট করে দিবেন, তখন এরপরে আর কোনো দল, বিএনপি বা কেউ ব্ল্যাকমেল করতে পারবে না কাউকে বা ইউনূসকে। আপনি কোত্থেকে ক্ষমতা নিলেন, আপনার ক্ষমতার উৎস কি, আপনার এই যে 1.5 বছর ক্ষমতা চালাইতেছেন, ক্ষমতা কে দিছে, এইসব ফালতু তর্ক, এইসব কথা বলে আপনি তাকে আত্মসাইবেন, এই সুযোগ তার থেকে কেড়ে নিতে হবে। তা করার একমাত্র পথ হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান। সব ক্ষমতার উৎস জুলাই গণ-অভ্যুত্থান। এইটার উপর ভিত্তি করে সমস্ত আদেশ সেখান থেকে আসবে, এবং সেই আদেশের উপরেই আমরা গণভোট দিব, গণভোটে অংশ নেব। এইটা যতক্ষণ না করা হবে ততক্ষণ এই ব্ল্যাকমেলিং এর চেষ্টা বিএনপি করে যাবে। আগামী দিনে এই ব্ল্যাকমেলিং এর ঝগড়াটা, ব্ল্যাকমেলিং এর ক্ষমতাটা বিএনপি পাওয়ার জন্য ঝগড়াটা শুরু করবে। সেটা নিয়ে অলরেডি গত 2 দিন ধরে আসলে 3টা পার্টির মিলে যে আমরা ইউনূস সাহেবের সাথে দেখা করা, ওর বিরুদ্ধে যে অভিযোগ আনতেছে নিরপেক্ষ বলে, সব ঝগড়ার উৎস হচ্ছে এটা, ক্ষমতার উৎস কি। আমি এতক্ষণ যে কথাটা বললাম, এই ধরনের রিপোর্ট আবার সমকালে বেরিয়েছে অনেকটাই, আমি সেখান থেকে নিয়ে বলেছি। সেই সাথে শেষ করার আগে দেখলাম আজকের পত্রিকা বলে আরেকটা বাংলা আছে, এটাও ইন্ডিয়ান পত্রিকা। তারা হেডলাইন দিচ্ছে একটা, ভিতরে মাল মশলা আর একটা। তার হেডলাইন হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ভিত্তি হবে গণ-অভ্যুত্থান। দেখেন, ও কিন্তু আমার লাইনে কথা বলছে, কিন্তু ভিতরে লেখা আছে পুরো উল্টা। আর এই সুযোগে প্রথম আলো
একটা ভাড়াইয়া বিশ্লেষক হাজির করছে, করে সেই ভারতীয় বিশ্লেষকদেরকে দিয়ে বলাচ্ছে ইউনূস সরকারের ভাবমূর্তি, এই যে সরকার নিরপেক্ষতা নিয়ে সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে, এটা তো তার ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে সেই বিশেষজ্ঞ মতামত দিচ্ছে। এটা নিয়েও প্রথম আলোটা রিপোর্ট করছে, কিন্তু রিপোর্টের শিরোনাম অন্যরকম। অর্থাৎ সবাই কিন্তু টের পাচ্ছে এখন থেকে আগামী মাসটা সহ যে লড়াইটা শুরু হবে তা হলো যে ব্ল্যাকমেলিং করতে আমরা দিব, ইউনূসকে ব্ল্যাকমেল করতে কি আমরা বিএনপিকে দিব, ইন্ডিয়াকে দিব, না দিব না, নাকি জুলাইয়ের অভ্যুত্থান আমাদের সব করার ক্ষমতার উৎস, তার ভিত্তিতে একটা গণবক্তব্য। এই লড়াইটাই শুরু হতে যাচ্ছে এই মাসের বাকি দিনগুলো এবং আগামী মাস জুড়ে। আশা করি এদিক থেকে যদি মানুষ দেখে তাহলে তারা পরিষ্কার কে কোন দিকে কোন লাইনে কেন কোন দাবি করতেছে সবটা তাদের কাছে পরিষ্কার থাকবে। আশা করি সবাই এই ভিত্তিটা খেয়াল রেখে যার যার অবস্থান নেবে। সামনে যদি আমরা আরেকবার ইন্ডিয়ান হেজিমনির কাছে হেরে যাই, তাহলে আবার কত বছর যদি আমরা দাস হব, এটা খেয়াল রাখবেন আপনারা। থ্যাংক ইউ।